জামায়াত শিবির নিষিদ্ধের সিদ্ধান্ত 14 দলের গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে জোট শরিকদের বৈঠক। সরকারকে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার আহ্বান নেতাদের। 14 দলের এই সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় জামাত শিবির গোষ্ঠীর অপশক্তি রাজনীতি নিষিদ্ধ করা। জামাত শিবিরকে নিষিদ্ধ করতে হবে এবং তার মধ্য দিয়ে এই দেশকে সামনের দিকে যাতে সন্ত্রাসী জঙ্গি উত্থান না ঘটাতে পারে সে ব্যবস্থা নিতে হবে। কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় নিহতদের স্মরণে কাল দেশ জুড়ে শোক পালনের ঘোষণা। সরকারি হিসেবে মৃত্যু বেড়ে 150। দেশব্যাপী শোক পালন করা হবে। শোক পালন অংশ হিসেবে কালো ব্যাজ ধারণ করা হবে এবং মসজিদে দোয়া, মন্দির, গির্জা, প্যাগোডায় প্রার্থনা করা হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আন্দোলনের 6 সমন্বয়কের কর্মসূচি প্রত্যাহারের বিবৃতি জোর করে নেওয়া হয়নি বলছে পরিবার। গুজব না ছড়ানোর আহ্বান ডিবির। ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশের চেষ্টা। ডিবি অফিসে খাওয়ানোর পর ছবি প্রকাশ করে জাতির সঙ্গে মশকরা করবেন না মন্তব্য হাইকোর্টের। 6 সমন্বয়কে গোয়েন্দা কার্যালয়ে রাখা নিয়েও প্রশ্ন। মোবাইল গ্রাহকদের 1 ও 3 দিন মেয়াদি ডেটা প্যাকেজ চালুর নির্দেশ বিটিআরসির। বাংলালিংকের পর কার্যকর করেছে রবি। আইজিপিতে 48 ঘন্টা অফার দিচ্ছে গ্রামীণ ফোন। মাদ্রাসায় যাওয়ার পথে বরিশালে অজ্ঞান করে 3 শিশুকে অপহরণ। নিজেদের বুদ্ধিমত্তায় রক্ষা। মাদারীপুর থেকে উদ্ধার করল পুলিশ। জড়িতদের গ্রেফতারের দাবি স্বজনদের। এবং বাংলাদেশের বিদ্যুৎ জ্বালানি খাতে সহযোগিতা বাড়াতে চায় চীন। কেবল সরকারি নয়, বেসরকারি খাতেও বিনিয়োগ বাড়াচ্ছে বেইজিং। আগ্রহী মহেশখালী থেকে এলএনজি পাইপলাইন নির্মাণে। জোর করে নয়, স্বেচ্ছায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ক কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। দুপুরে ডিবি কার্যালয়ে সমন্বয়কদের সঙ্গে দেখা করে একথা জানান স্বজনেরা। এদিকে নিরাপত্তার জন্য হেফাজতে রাখার বিষয়ে গুজব না ছড়াতে আহ্বান জানিয়েছেন গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের নিরাপত্তা হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়কের সঙ্গে দেখা করেছেন পরিবারের সদস্যরা। সোমবার দুপুরে গোয়েন্দা কার্যালয়ে সাক্ষাৎ হয়। তাদের বাবা মা, ভাই বোন সহ অন্যান্য স্বজনরাও ছিলেন এ সময়। সন্তানদের সঙ্গে একান্তে বেশ কিছু সময় পার করেন তারা। পরে স্বজনরা কথা বলেন গণমাধ্যমের সঙ্গেও। জানান গোয়েন্দা কার্যালয়ে ভালো আছেন কোটা আন্দোলনের নেতারা। সন্তানদের সঙ্গে দেখা করতে পেরে স্বস্তি ছিল তাদের চোখে মুখে। জানান জোর করে নয়, স্বেচ্ছায় কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন কোটা আন্দোলনের নেতারা। ইনশাল্লাহ সবাই ঠিক আছে, এবার সবার সঙ্গে কথা বলছি। এরা যা চাইছে তা পাইছে, এখন আর এদের নেক্সটে আর কোনো ধরনের এরা চিন্তা ভাবনা নাই। ভালো আছে, যথেষ্ট ভালো আছে, ওরা সুষ্ঠু স্বাভাবিক আছে। প্রেশার হয় নাই, সরকার মানে নিচ্ছেন, সব জ্ঞানে ওনারা সব উদ্যোগ করছে। আলহামদুলিল্লাহ ভালোই আছে। আমরা একটু এখন কম, আমাদের এখন টেনশনটা। কোটা আন্দোলনের সমন্বয়কদের জোর করে বিবৃতি দেওয়া হয়েছে এমন অভিযোগ গুজব বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার। ঘোষণা করেছে যে তারা আর নাই, এই আন্দোলনে তারা নাই। এখন যদি আপনারা মনে করেন যে এটাও একটা গুজব ছড়িয়েছে, আমরা দেখেছি গতকাল রাতে যে তারা স্বেচ্ছায় বিবৃতি দেয় নাই। আমাদের ডিবির যে কার্যালয়, এটা একটা মানুষের একটা আস্থার জায়গা। এখানে কাউকে হেনস্থা করা বা কারো প্রতি অন্যায় আচরণ করা, সেটা ডিবি কখনোই করে না। এর আগে রোববার ডিবি হেফাজতে থেকেই একটি ভিডিও বার্তা দেন আন্দোলনের 6 সমন্বয়ক। কোটা সংস্কারের দাবি পূরণ হওয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব ধরনের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। ডিবি অফিসে টেবিল বসিয়ে খাওয়ানোর পর ছবি প্রকাশ করে জাতির সঙ্গে মশকরা করবেন না বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। আন্দোলনে সরাসরি গুলি বন্ধ এবং 6 সমন্বয়ককে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার নির্দেশনা চেয়ে করা রিটের শুনানিতে এ মন্তব্য করেন আদালত। সমন্বয়কদের দিনের পর দিন গোয়েন্দা কার্যালয়ে রাখা নিয়েও প্রশ্ন তুলেছেন আদালত।
হালের ফেসবুক সেলিব্রিটি থেকে অভিনয় শিল্পী কিংবা রাজনীতিবিদ, নানা ইস্যুতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে গেলে বা নেয়ার পর ডিবি প্রধান হারুনুর রশিদের আপ্যায়নের দৃশ্য গণমাধ্যমের কল্যাণে দেখেছে সবাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়কের সঙ্গে রোববার একই টেবিলে বসে ডিবি প্রধানের খাবার খাওয়ার একটি ভিডিও প্রচারিত হয়েছে গণমাধ্যমে। ওই দিনই কার্যালয়ে বসেই ভিডিও বার্তার মাধ্যমে আন্দোলনের সব কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন সমন্বয়করা। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি চালানো বন্ধে এক রিটের শুনানিতে উঠে আসে ডিবি কার্যালয়ে মেহমানদারের বিষয়টিকে জাতির সঙ্গে তামাশা বলে মন্তব্য করেন উচ্চ আদালত। বলেন, ডিবি অফিসে খাবার খাইয়ে ছবি প্রকাশ করে জাতির সঙ্গে তামাশা করবেন না। ভাতের টেবিলে বসে ছবি তুলে এটাই করেন, আপনি কি এটা মস্করা পাইছেন? ঠিক এই মস্করা ল্যাঙ্গুয়েজটা ইউজ করছেন। এদিন শুনানিতে রিটকারী আইনজীবীরা বলেন, আন্দোলনকারীদের লক্ষ্য করে পুলিশের সরাসরি গুলি করা এখনই বন্ধ করতে হবে ব্লক রেডের নামে শিক্ষার্থীদের গণগ্রেফতার। যারা আন্দোলনকারী তাদের উপরে লাইভ রাউন্ড অর্থাৎ গুলি ছোড়া চলবে না। আপনারা প্রয়োজনে টিয়ার শেল ছুড়ুন, লাঠি চার্জ করুন, রাবার বুলেটও ছুড়ুন, তাতেও বহু মানুষ অন্ধ হয়েছে হয়তো। সে খবর আপনারা দেখেছেন, এত কাছ থেকে রাবার বুলেট ছোড়া হয়েছে। ব্লক রেড দিয়ে রাতের অন্ধকারে 2-3টার সময় ঠক ঠক করে জিজ্ঞেস করে কোনো ছাত্র আছে কিনা। যদি থাকে তাহলে আবার মোবাইলটা চেক করে। রাস্তাঘাটেও এটা করেন। কোন আইনের বলে করেন, কোন অধিকার বলে করেন? রিটের বিরোধিতা করে রাষ্ট্রপক্ষ শুনানিতে বলেন, পুলিশকে গুলি না করার নির্দেশনা দিলে দেশে অরাজকতা দেখা দেবে। পুলিশকে যদি আমরা নিবৃত্ত করি, পুলিশ কোনো রিজন ফোর্স অ্যাক্সেস দিতে পারবে না। তার মানে কি বাংলাদেশে আবার ভ্যান্ডালিজম, আবার হুলিগানদের এই ধরনের অ্যাটাক চলবে। সুতরাং এই ধরনের ভেগ প্রেয়ার রিট পিটিশন ইজ নট মেনটেনেবল। মঙ্গলবার বিষয়টি নিয়ে ফের শুনানি হবে উচ্চ আদালতে। এরপরই সিদ্ধান্ত জানাবেন আদালত। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ফেসবুক পোস্ট থেকে রাজধানীর কয়েকটি স্থানে বিক্ষোভ সমাবেশের চেষ্টা হয়েছে। মিরপুরে ইসিবি চত্বরে দুপুরের দিকে তৈরি হয় কিছুটা উত্তেজনা। পুলিশের দিকে লক্ষ্য করে একদল তরুণ ইট পাটকেল নিক্ষেপ করলেও দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। ঘটনাস্থল থেকে একজনকে আটক করে নিয়ে যেতে দেখা যায়। বাড্ডা থেকেও আটক করা হয় 3 জনকে। এদিকে পল্টন মোড়ে সড়ক অবরোধের চেষ্টা করলে 4 জনকে আটক করে পুলিশ। কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কদের ডিবি হেফাজতে নেয়ার প্রতিবাদ সহ বিভিন্ন দাবিতে কয়েক জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আন্দোলনকারীদের সরিয়ে দেয় পুলিশ। স্লোগান মিছিল নিয়ে ফের রাজপথে আন্দোলনকারীরা। কোটা সংস্কারের পর এবার ডিবি হেফাজতে থাকা সমন্বয়কদের ছেড়ে দেওয়ার পাশাপাশি সহিংসতায় নিহতদের বিচারসহ নানা দাবিতে সরব তারা। সোমবার সকালে ঠাকুরগাঁওয়ে সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বের হয় একটি বিক্ষোভ মিছিল। মাঠে তৎপর ছিল আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। একই দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে সমাবেশ করেন আন্দোলনকারীরা। কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের 4 শিক্ষক। তাদের সাথে সম্মানিত 4-5 জন টিচারও ছিলেন। তাদের সাথে আমরা কথা বলে তারা তাদের ছাত্রদের এখান থেকে বুঝিয়ে এখান থেকে নিয়ে গেছে। এদিকে বরিশালে বিক্ষোভে গ্রেফতার ও হয়রানির প্রতিবাদ জানান শিক্ষার্থীরা। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আন্দোলনকারীদের সরিয়ে দেয় পুলিশ। সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন আন্দোলনকারীরা। ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে তা শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার অন্যতম সমন্বয়ক আরিফ সোহেলকে অবিলম্বে ডিবি কার্যালয় থেকে ছেড়ে দেয়া, শিক্ষার্থীদের হয়রানি বন্ধ ও ক্যাম্পাস খুলে দেওয়া সহ 4 দফা দাবি জানান। এদিকে একই দাবিতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরাও যোগ দেন। পুলিশি বাধা উপেক্ষা করে যশোরের ধর্মতলা এলাকায় বিক্ষোভ মিছিল বের করেন আন্দোলনকারীরা। পরে কারবালা এলাকায় দ্বিতীয় দফায় পুলিশি বাধায় এগোতে পারেনি মিছিলটি। লক্ষ্মীপুর শহরের ঝুমুর ও মাদাম ব্রিজ এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। এ সময় নানা স্লোগানে রাজপথ মুখর করে তোলেন তারা। বগুড়া শহরের কালী মন্দির এলাকায় বিক্ষোভ সমাবেশ করেন আন্দোলনকারীরা।
চৌমোহনী মাইজদি আঞ্চলিক মহাসড়কের নোয়াখালী জিলা স্কুলের সামনে অবস্থান বিক্ষোভ সমাবেশ করেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী সরকারি কলেজ সহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এতে যোগ দিয়ে বক্তব্য দেন কয়েকজন শিক্ষক ও অভিভাবক। চট্টগ্রাম নগরীর জামাল খান চেরাগি মোড় এলাকায় জড়ো হয়ে মিছিল করেন আন্দোলনকারীরা। এ সময় কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কি হয়। পরে টিয়ার শেল নিক্ষেপ করলে ছত্রভঙ্গ হয় তারা। মোহাম্মদ আফরানুল ইসলাম, সময় সংবাদ। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় নিহতদের স্মরণে কাল দেশ জুড়ে শোক পালন করা হবে। সকালে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিকেলে ব্রিফিংয়ে মন্ত্রী পরিষদ সচিব মাহবুব হোসেন এ তথ্য জানান। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে বসে মন্ত্রিসভার বৈঠক। নির্ধারিত 9টি এজেন্ডা নিয়ে আলোচনা হলেও বৈঠকে গুরুত্ব পায় কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশ জুড়ে সহিংসতার বিষয়টি। বৈঠকে নিহতদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। মঙ্গলবার সারা দেশে কালো ব্যাজ ধারণ, ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনার পাশাপাশি দেশব্যাপী শোক পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া তথ্যের বরাতে সচিব জানান, সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 150 জন। কোটা আন্দোলন নিয়ে যারা নিহত হয়েছেন তাদের জন্য একটি শোক প্রস্তাব গ্রহণ করেছেন। দেশব্যাপী শোক পালন করা হবে। শোক পালন অংশ হিসেবে কালো ব্যাজ ধারণ করা হবে এবং মসজিদে দোয়া, মন্দির, গির্জা, প্যাগোডায় প্রার্থনা করা হবে। যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় তরফ থেকে একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়েছিল। 147 বলেছিলেন, আজকে বোধহয় আরও 3টি যোগ হয়েছে, 150 উনি বলেছেন। ছাত্রদের আন্দোলন ঘিরে যে তাণ্ডব চালানো হয়েছে তা জঙ্গিবাদী কাজ। দেশ ও উন্নয়ন ধ্বংস করাই তাদের টার্গেট। গণভবনে 14 দলের নেতাদের সঙ্গে বৈঠকে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে জোট সমন্বয়ক আমির হোসেন আমু সহ বৈঠকে উপস্থিত ছিলেন জোটের নেতারা। সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সাম্প্রতিক সহিংসতা কোনো রাজনৈতিক ইস্যু নয়, এগুলো জঙ্গিবাদী কাজ। যে প্রতিষ্ঠানগুলো মানুষের জীবনমান উন্নত করছে সেগুলো ধ্বংস করেছে জামায়াত শিবিরের জঙ্গিরা। দেশকে ধ্বংস করা তাদের টার্গেট বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সভাপতি। কোটা কোনো ইস্যু না, একে একে যে কটা প্রতিষ্ঠান বাংলাদেশের জনগণের সেবা দেয়, যে কতটা বাংলাদেশের যে ঘটনাগুলি ঘটছে, আসলে এটা তো রাজনীতি কিছু না, এটা সম্পূর্ণ জঙ্গিবাদী কাজ। এটা হলো দুর্ভাগ্যের বিষয় যে আজকে আমরা দেশ স্বাধীন করেছি, আজকে বাংলাদেশ উন্নয়ন হয়েছে, উন্নয়নের ফলে বাংলাদেশ আজকে বিশ্বব্যাপী একটা মর্যাদার আসন পেয়ে গেছে। বাংলাদেশের নাম শুনলে এখন সবাই একটা সমীহ করে চলে, সবাই সম্মানের চোখে দেখে। একটা আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশকে আমরা তুলে আনতে সক্ষম হয়েছে আর্থসামাজিক উন্নয়নের মধ্য দিয়ে। এদের উদ্দেশ্যটা এখন বোঝা যাচ্ছে যে এটা কোটা কোনো ইস্যু না, একে একে যে কটা প্রতিষ্ঠান বাংলাদেশের জনগণের সেবা দেয়, যে কতটা প্রতিষ্ঠান বাংলাদেশের মানুষের জীবন মান উন্নত করে, সেটাই ধ্বংস করা, অর্থাৎ বাংলাদেশটাকে যেন ধ্বংস করে ফেলা, এটাই তাদের। এবার আর এখানে যারা ওই শিবির, ছাত্রদল, বিএনপি, জামাত, এরাই কিন্তু, এবং জঙ্গিরা এরাই কিন্তু আজকে আমাদের উপর থাবা দিয়েছে। এদিকে 14 দলের বৈঠকে জামায়াত শিবির নিষিদ্ধের সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে জোট শরিকদের বৈঠক শেষে ব্রিফিংয়ে নেতারা বলেন, জামায়াত শিবির রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, তাদের রাজনীতি নিষিদ্ধ, সরকারকে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে। কোটা আন্দোলনকে কেন্দ্র করে চিহ্নিত জামাত শিবির জঙ্গি সন্ত্রাসীরা রাষ্ট্রের উপরে আক্রমণের মধ্য দিয়ে রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। আর সময় ক্ষেপণ না করে জামাত শিবিরকে নিষিদ্ধ করতে হবে এবং তার মধ্য দিয়ে এই দেশকে সামনের দিকে যাতে সন্ত্রাসী জঙ্গি উত্থান না ঘটাতে পারে সে ব্যবস্থা নিতে হবে। সন্ত্রাসী গোষ্ঠী যে প্রক্রিয়া এসব হত্যাকাণ্ড ঘটিয়েছে তা ইতিহাসে নজিরবিহীন। জাতীয় স্বার্থে দেশ বিরোধী এ অপশক্তিকে নির্মূল করা প্রয়োজন। 14 দলের এ সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় জামাত শিবির গোষ্ঠীর অপশক্তির রাজনীতি নিষিদ্ধ করার জন্য। জামাত শিবির নিষিদ্ধ করার
সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন কোটা সংস্কার আন্দোলনের সময় লাঞ্ছিত ও নির্যাতিত ছাত্রলীগ নেত্রীরা। বিকেলে গণভবনে গেলে প্রধানমন্ত্রী তাদের কাছ থেকে তাদের উপর হামলা ও নির্যাতনের বর্ণনা শোনেন। এ সময় কান্নায় ভেঙে পড়েন অনেকে। প্রধানমন্ত্রী বলেন, আন্দোলনের ঘাড়ে চেপেই জামায়াত শিবির বিএনপির সন্ত্রাসীরা সুযোগ নিয়েছে। দেশের মর্যাদা তারা ধ্বংস করে দিতে চায় বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্দোলনের ফসলটা হলো আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করে দেওয়া, বাংলাদেশের মানুষের যে মৌলিক চাহিদাগুলি পূরণ করে তাদের যে একটা উন্নত জীবন দিতে হবে সেটাকে নষ্ট করে দেওয়া, সেটাই তো করা হলো। কারণ এই আন্দোলনের ঘাড়ে চেপেই তো ওই জামাত শিবির বিএনপি তাদের সন্ত্রাসীরা যা সুযোগ পেয়ে গেল। তাহলে আমার প্রশ্ন যে কি অপরাধটা কি করলাম তাহলে? হ্যাঁ, আমার বাবা মা সবাইকে হত্যা করেছে, তারপরেও সেই কষ্ট বুকে নিয়েও আমি এসে শুধুমাত্র এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তন, মানুষের একটু ভালো থাকবে, মানুষের একটু উন্নত জীবন পাবে। আন্তর্জাতিকভাবে আমরা মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করেছি। বিজয়ী জাতি হিসেবে আমরা যেন একটু মাথা উঁচু করে দাঁড়াতে পারি, মাথা উঁচু করে সম্মানের সাথে চলতে পারি। সেই সম্মানটা তো আমি এনে দিয়েছি বাংলাদেশকে, এটা তো কেউ অস্বীকার করতে পারবে না। আজকে যেখানে যাবে বাংলাদেশ শুনলে একটা মানে সমীকরণ এবং মর্যাদার সাথে থাকে, কিন্তু তাদের এই আন্দোলন করে আর আমাকে খাটো করতে যে বাংলাদেশটাকে কোথায় টেনে নামালো সেটা একবার বোধহয় তারা চিন্তা করে না। এদের মধ্যে যদি এতটুকু দেশপ্রেম থাকতো, এতটুকু দায়িত্ববোধ থাকতো, তাহলে এতটা করতো না। মোবাইল গ্রাহকদের জন্য 1 ও 3 মেয়াদি ডেটা প্যাকেজ চালু করেছে মোবাইল অপারেটররা। বিটিআরসির নির্দেশনায় মধ্যরাত থেকে 1 ও 3 দিন মেয়াদ অফার করছে বাংলালিংক। রবি দিচ্ছে 3 দিন মেয়াদি ডেটা। মাইজিপি অ্যাপে 2 দিনের ডেটা অফার করছে গ্রামীণফোনও। গত বছরের 15 অক্টোবর থেকে মোবাইল গ্রাহকদের জন্য 3 ও 15 দিনের ডাটা প্যাকেজ বন্ধ করে দেয় বিটিআরসি। নতুন নিয়মে 37 ও আনলিমিটেড এই 3 মেয়াদে ডাটা অফারের নির্দেশনা দেওয়া হয়। যদিও ওই সময় বিটিআরসির জরিপে উঠে আসে প্রায় 70%, অর্থাৎ 7 কোটি গ্রাহকের পছন্দ 3 দিন মেয়াদি প্যাকেজ। নতুন সিদ্ধান্ত নিয়ে ক্ষুব্ধ হন গ্রাহকরা, আপত্তি তোলে মোবাইল অপারেটররাও। চাপের মুখে সম্প্রতি গ্রাহকের পছন্দ অনুযায়ী ডাটা প্যাকেজ চালুর কথা জানান টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী। গ্রাহকদের যেটা পছন্দের বা প্রিয় সেটা আমরা যাতে কনসিডার করি, এটা আমি বলেছি তাদেরকে। রোববার বিটিআরসিতে 4G নিয়ে আয়োজিত বৈঠকে মোবাইল অপারেটরদের 1 ও 3 দিন মেয়াদি ডাটা প্যাকেজ চালুর নির্দেশনা দেন প্রতিমন্ত্রী। গ্রাহকদের সন্তুষ্টির মতোই তারা প্যাকেজগুলো তৈরি করছে, সব ব্যাপারে কোনো থাকবে না, রেস্ট্রিকশন থাকবে না। নির্দেশনা মেনে মধ্যরাত থেকে প্রিপেইড ও পোস্টপেইড মিলে 1 ও 3 দিন মেয়াদি 6টি ডাটা প্যাকেজ অফার করছে বাংলালিংক। 31 থেকে 54 টাকায় এসব প্যাকেজ কিনতে পারবেন গ্রাহকরা। 46 টাকায় 1 জিবির বেশি ডাটা প্যাকেজ দিচ্ছে রবি। মাইজিপিতে 84 টাকায় 5 জিবি মিলছে 2 দিনের জন্য। মাননীয় মন্ত্রী মহোদয় এবং বিটিআরসি নির্দেশনা মেনে স্বল্পমেয়াদী 1 দিন এবং 3 দিনের ডাটা প্যাক আমরা দেয়া শুরু করেছি এবং আমি বিশ্বাস করি এই মুহূর্তে দেশের এই সময়ে স্বল্পমেয়াদী প্যাকেজগুলো গ্রাহকদের জন্য অনেক উপকার নিয়ে আসবে। নতুন নির্দেশনার পর 12.5 কোটি মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীকে 1, 3, 7, 30 ও আনলিমিটেড এই 5 মেয়াদে সর্বোচ্চ 40টি ডাটা প্যাকেজ অফার করবে মোবাইল অপারেটররা। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার পরিবারের দুর্নীতির অনুসন্ধানের অগ্রগতি প্রতিবেদনে সন্তোষ প্রকাশ করেছেন উচ্চ আদালত। সোমবার বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী এবাদত হোসেনের বেঞ্চে অগ্রগতি প্রতিবেদনের ওপর শুনানি হয়। শুনানি শেষে 5 নভেম্বর সাবেক আইজিপির বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধানের অগ্রগতি জানাতে বলা হয়েছে। এদিন শুনানিতে বেনজিরের দুর্নীতি তদন্তের উপর উচ্চ আদালতের নজরদারি চান রিটকারী আইনজীবী। 3 দিনের ভিতরে 13 কোটি টাকা লেনদেন হয়েছে। বিদেশে তার অনেক সম্পত্তি আছে যেগুলো তদন্ত করতে একটু সময় লাগছে। কোর্ট অ্যাপারেন্টলি সন্তুষ্ট প্রকাশ করেছে। দুর্নীতি দমন কমিশন তাদের আইন অনুযায়ী প্রসিড করুক এবং পরবর্তী অগ্রগতি, পরবর্তী ডেভেলপমেন্ট তারা তদন্ত শেষ করতে পারলো কিনা, মামলা হলো কিনা, এই সমস্ত ব্যাপার নিয়ে 5ই নভেম্বর 2024 তারিখে পুনরায় এটা কোর্টের লিস্টে থাকবে। সরকারি কর্ম কমিশন পিএসসির প্রশ্ন ফাঁসে জড়িতদের অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক।
সংস্থাটির সূত্র জানিয়েছে, প্রশ্ন ফাঁসের বিষয়টি অনুসন্ধানে ইতোমধ্যে দুদকের উপপরিচালক জাহাঙ্গীর আলমের নেতৃত্বে 5 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এর আগে প্রশ্ন ফাঁসের ঘটনা সামনে এলে প্রতিষ্ঠানটির অভিযুক্ত 5 কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে পিএসসি। পরে তাদের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদকে চিঠি দেয়। চিঠিতে বলা হয়, বাংলাদেশ রেলওয়ের উপসহকারী প্রকৌশলী পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র অবৈধ উপায়ে সংগ্রহ, পরীক্ষার আগেই প্রকাশ ও বিতরণে দায়িত্বপ্রাপ্তদের বিরুদ্ধে পল্টন থানায় মামলা হয়েছে। বর্তমানে আসামিরা কারাগারে আছেন। মাদ্রাসায় যাওয়ার পথে বরিশালে অজ্ঞান করে 3 শিশুকে অপহরণ করে দুর্বৃত্তরা। ছাত্রীদের বুদ্ধিমত্তায় পেল রক্ষা। গোপালগঞ্জে গাড়ি থেকে নেমে অপহরণকারীরা রেস্তোরাঁয় খেতে গেলে কৌশলে পরিবারকে ফোনে জানায় শিশুরা। পুলিশের সঙ্গে যোগাযোগ করলে মাদারীপুর থেকে তাদের উদ্ধার করা হয়। চক্রটিকে দ্রুত আইনের আওতায় আনার দাবি অভিভাবকদের। সিসিটিভি ফুটেজে 3 শিশুর সঙ্গে 2 নারী ও 1 পুরুষকে কথা বলতে দেখা যায়। এক পর্যায়ে অজ্ঞান করে 3 শিশুকে নিয়ে চলে যায় তারা। রোববার সন্ধ্যায় বরিশাল নগরীর বেলতলায় পরিবারের সদস্যরা পাঠিয়েছে বলার এক পর্যায়ে শিশুদের নাকে কিছু শুকিয়ে অজ্ঞান করা হয়। জ্ঞান ফিরলে ঢাকাগামী যমুনা লাইন পরিবহনের একটি বাসে নিজেদের দেখতে পায় তারা। গোপালগঞ্জের মাকসুদপুরে যাত্রা বিরতি দিলে অপহরণকারীরা খাবার খেতে নামে। এই সুযোগে বাস থেকে পালিয়ে পরিবারের সঙ্গে যোগাযোগ করে তারা। পরে হাইওয়ে পুলিশ এসে মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বাস স্ট্যান্ড এলাকা থেকে তাদের উদ্ধার করে। তোমার আম্মু ডাকে, তারপর আমরা কইছি আম্মু তো এতেলাই দিয়ে গেছে, আম্মু ডাকতে গা, তারপর কি জানি করছে, তারপর আর মনে পড়ে না। বাচ্চা বেশি মাশাআল্লাহ, আল্লাহর দ্বারা লাখ লাখ শুকুর। আর যাইবারে কখনো চিন হয় না। 8-9 বছরের মেয়েরা এদেরকে যেভাবে ধরে নিয়ে যাইতেছে, আমাদের বাচ্চাদেরকে স্কুল কলেজে দিতে খুব হিমশিম খাইতেছি। এদিকে খবর পাওয়ার 8 ঘন্টার মধ্যে অপহরণের শিকার 3 ছাত্রীকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। এই ব্যাপারে যারা জড়িত আছে পাচারকারী দলের সঙ্গে, তাদের বিরুদ্ধে খোঁজখবর নিয়ে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা তৎপর আছি। অপহরণের শিকার 3 শিশুর পরিবার বরিশাল নগরীর বেলতলা এলাকার বাসিন্দা। শাকিল মাহমুদ, সময় সংবাদ, বরিশাল। রাতের সময় আরও থাকছে। 2027 এশিয়া কাপ ক্রিকেট অনুষ্ঠিত হবে বাংলাদেশে। খেলা হবে ওয়ানডে ফরম্যাটে। স্পন্সরশিপ রাইটের জন্য এসএসসির বিজ্ঞপ্তি প্রকাশ। যুক্তরাষ্ট্র থেকে দেশে আনা হয়েছে ব্যান্ড তারকা শাফিন আহমেদের মরদেহ। সন্ধ্যা 7টায় শাহজালাল বিমানবন্দরে শাফিনের মরদেহ পৌঁছালে গুলশানে নেওয়া হয়। মঙ্গলবার দুপুর 12টায় আজাদ মসজিদের সামনে শাফিনের প্রতি শ্রদ্ধা জানাবেন স্বজন সহকর্মীরা। সেখানেই জানাজা শেষে শাফিনকে দাফন করা হবে বনানী কবরস্থানে। 25 জুলাই যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাইলস ব্যান্ডের সাবেক ভোকালিস্ট। এবার বাণিজ্যের খবর। চাহিদা যোগানের সাধারণ তত্ত্বে চলে না রাজধানীর নিত্যপণ্যের বাজার। আবারও এর প্রমাণ দিল কারফিউর মতো বিশেষ পরিস্থিতি। যে সময় একই সঙ্গে কমেছে পণ্যের সরবরাহ ও চাহিদা, তারপরও নানা অজুহাতে দাম বেড়েছে কল্পনাতীত। সংকটকালে দেয়া আড়ত মালিকদের হিসেব বলছে 25 থেকে 50 পয়সা ট্রাক ভাড়া বৃদ্ধি পেলে পণ্যমূল্য বাড়িয়ে দেওয়া হয় 20 থেকে 40 টাকা। এমনিতেই মাসের পর মাস ধরে উচ্চমূল্যস্ফীতির জাতাকলে পৃষ্ঠ সাধারণ মানুষ। এর মধ্যে আবার ঝোপ বুঝে কোপ মেরে অধিক মুনাফা লুফে নেয়া সুযোগ সন্ধানীদের যেন অভাব নেই নিত্যপণ্যের বাজারে। বছর জুড়ে কারণে অকারণে অযৌক্তিক দামে পণ্য কিনতে অভ্যস্ত ভোক্তারাও যেন হাঁপিয়ে ওঠে মাঝে মাঝে। আমাদের মধ্যবিত্ত যে আমরা চলতেই কষ্ট হয়। এত দাম, ঢাকায় থাকার মতন আর সিচুয়েশন নাই। সিন্ডিকেট, গঞ্জাম, গাড়ি আসতে পারে না, নানান অজুহাত। চাহিদা যোগানের অর্থনীতির সাধারণ সূত্র মতো যে বাজার চলে না, প্রতিনিয়ত ওঠা এমন অভিযোগ যেন আরও হয় যে কোনো সংকট ক্রান্তিকালে, যখন বাজারের ধাপে ধাপে মৌকা মারার তালে থাকে মানুষের প্রয়োজনকে জিম্মি করা অসাধু চক্র।
ব্যবসায়ীদের কথা যুক্তিযুক্ত না। মধ্যবিত্তদের জন্য একটু চাপ করে যায়। সরকার না চাইলে কমবে না। ভোক্তাদের দাবির পক্ষে যুক্তি রয়েছে। কারফিউ চলাকালে পণ্যের সরবরাহ কমার সঙ্গে কমেছে চাহিদাও। বিক্রেতাদের বেচা কেনার নাজেহাল অবস্থা সেই প্রমাণ দিলেও দাম বৃদ্ধির স্পষ্ট কোনো যুক্তি নেই ভোগ্যপণ্যের বাজারে। কারণ আড়ত মালিকদের কথাতেই বোঝা গেল ট্রাক ভাড়া কেজিতে 25 থেকে 50 পয়সা বাড়লে সেই ধাক্কায় 1 কেজি সবজির দাম বেড়ে যায় 20 থেকে 40 টাকা, যে হিসাব মেলে না বাজার অর্থনীতির কোনো তত্ত্বে। খাওয়ান তো কমাই দিছে, 5 কেজির বদলে এখন 2 কেজি নিছে। স্বস্তি দায়ক তো নাই, সবকিছুর দামই তো বেশি। 5,000-6,000 টাকা মানে আগের এখন বর্তমান ভাড়া বেশি পড়ছে। রাত পোহালেই দাম বাড়ে কোনো না কোনো পণ্যের। ভোক্তার হিসাবের খাতায় বাড়ে কাটাকাটি, শুধু বাড়ে না ভোগ ব্যয়ের সক্ষমতা। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। খেলার খবর, 2027 সালের এশিয়া কাপের আয়োজক হচ্ছে বাংলাদেশ। এবছর বিশ্বকাপ বিবেচনায় ফরম্যাট হবে ওয়ানডে। এর আগে 2025 সালের এশিয়া কাপের আসর বসবে ভারতে। অক্টোবরে নারী টি-20 বিশ্বকাপের জন্য প্রস্তুত হচ্ছে বাংলাদেশ। সাম্প্রতিক সময়ে দেশের চলমান অস্থিরতা কাটিয়ে সফল আয়োজনের আশা ক্রিকেট বোর্ডের। ঠিক এমন সময়ে আরও একটা সুখবর পেল বিসিবি। দীর্ঘ 11 বছর পর এশিয়া কাপের আয়োজক হচ্ছে বাংলাদেশ। গেল বছর পাকিস্তানে এশিয়া কাপ খেলতে ভারত যখন নানা টালবাহানা করেছিল, তখন বিকল্প ভেন্যু হিসেবে নাম উঠেছিল বাংলাদেশের। কিন্তু শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি সেই গুঞ্জন। পাকিস্তান ও শ্রীলঙ্কায় হাইব্রিড মডেলেই হয় এশিয়া কাপ। তবে এবার আর গুঞ্জন নয়, 17তম আসরের আয়োজক হিসেবে বাংলাদেশকেই বেছে নিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। 2027 সালের বিশ্বকাপ হবে ওয়ানডে ফরম্যাটে। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় বসবে ওয়ানডে ক্রিকেটের শ্রেষ্ঠত্বের আসর। সে বিবেচনায় ওয়ানডে ফরম্যাটে বিশ্বকাপের আগেই হবে এশিয়া কাপ ক্রিকেট। 2025 সালের এশিয়া কাপ হবে ভারতে। পরের বছর টি-20 বিশ্বকাপ হয় ভারতের, এশিয়া কাপ হবে টি-20 ফরম্যাটে। 2027 এশিয়া কাপের ফরম্যাটে অবশ্য কোনো পরিবর্তন আসছে না। 2 আসরেই থাকবে 13টি করে ম্যাচ। বাংলাদেশ, আফগানিস্তান, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা এশিয়ার এই 5 টেস্ট খেলুড়ে দেশের সাথে যুক্ত হবে বাছাই পর্ব পেরিয়ে আসা একটি দল। 6টি দলকে 2 গ্রুপে ভাগ করে প্রতিটি দল খেলবে 2টি করে ম্যাচ। এরপর 2 গ্রুপের সেরা 2 দল নিয়ে রাউন্ড রবিন পদ্ধতিতে অনুষ্ঠিত হবে সুপার 4। 2 ধাপে 6টি করে মোট 12টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার পর সুপার 4-এর শীর্ষ 2 দল নিয়ে অনুষ্ঠিত হবে ফাইনাল। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বাংলাদেশের যে ঘটনাগুলি ঘটছে, আসলে এটা তো রাজনীতি কিছু না, এটা সম্পূর্ণ জঙ্গিবাদী কাজ। জামায়াত শিবির নিষিদ্ধের সিদ্ধান্ত 14 দলের। গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে জোট শরিকদের বৈঠক। সরকারকে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার আহ্বান নেতাদের। এবং আন্দোলনের 6 সমন্বয়কের কর্মসূচি প্রত্যাহারের বিবৃতি জোর করে নেওয়া হয়নি বলছে পরিবার। গুজব না ছড়ানোর আহ্বান ডিবির। ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশের চেষ্টা। এই ছিল রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গে থাকুন সময়ের।